তো আজকে আমাদের গণিতের প্রথম ক্লাস এবং টপিকটা সবাই জানেন মৌলিক সংখ্যা। টপিকটা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মৌলিক সংখ্যা, যাকে ইংলিশ হলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, হ্যাঁ, মৌলিক সংখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের গণিতের। এটা বিসিএস সহ যে কোনো গভর্নমেন্ট জবের জন্য, ইভেন ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা একটু বুঝে বুঝে এটা প্র্যাকটিস করবো, কারণ এই চ্যাপ্টার থেকে যে কোনো চাকরি পরীক্ষায় ম্যাথ আসে। ঠিক আছে? তো আমি প্রথমে একদম বেসিক গুলো আলোচনা করবো, তারপর কোশ্চেন দেখাবো কিছু কি ধরনের প্রশ্ন মৌলিক সংখ্যা থেকে পরীক্ষা আসতে পারে। আপনারা যেখানে বুঝবেন না আমাকে কোশ্চেন করবেন, একদম ফ্রিলি কোশ্চেন করবেন। হ্যাঁ, ঠিক আছে, আনমিউট করে কোশ্চেন করবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সবাই খাতা লিখি একটু। মৌলিক সংখ্যা, ইংলিশে বলে প্রাইম নাম্বার। ইংলিশে বলে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। ব্যাংকের প্রশ্নগুলো ইংলিশ হয়, সেখানে প্রাইম নাম্বার বলবে, তাহলে আমরা একটু জেনে নিলাম। আচ্ছা, প্রথমে আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কি? একটু আগে সরি বলে নিচ্ছি, আসলে আমার গলাটা খুব বসে গেছে। আজকে সারাদিন প্রচুর ক্লাস নিয়েছি, তার মধ্যে ঠান্ডা একটা ব্যাপার তো আছেই। হ্যাঁ, তারপর আমি বারবার রিপিট করব, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো, আপনারা কোশ্চেন করবেন। যিনি বুঝবেন না কোশ্চেন করবেন। লেখেন প্রথমে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, যেহেতু মৌলিক সংখ্যা কাকে বলে। লেখেন যে সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে, আমি মুখে বারবার বলবো, আস্তে আস্তে লিখবেন। যে সকল সংখ্যাকে, লিখেন, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত, ডেফিনেশনটা বুঝলে মৌলিক সংখ্যা বিষয়টা একদম ক্লিয়ার হবে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়। যে সকল সংখ্যাকে এক মানে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ যাদের উৎপাদক দুটি, অর্থাৎ যাদের উৎপাদক দুটি, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে, যাদের উৎপাদক দুটি তাদের মৌলিক সংখ্যা বলে, তাদের মৌলিক সংখ্যা বলে, মানে প্রাইম নাম্বার। এটা হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাটা যে বুঝবেন তিনি মৌলিক সংখ্যা বিষয়টা আমার কাছে একদম ক্লিয়ার। আমি এই জন্য সবসময় ডেফিনেশন গুলোর প্রতি একটু জোর দিই। বেসিক ক্লিয়ার, ম্যাথের ভাষা বলে ম্যাথের সবসময় বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিকটা যদি ভালো থাকে, আপনার কোশ্চেন যত রকম চেঞ্জ হয়ে আসুক, একটু জটিল করে দেখে আপনি পারবেন। তো আমরা একটু বোঝার চেষ্টা করি ডেফিনেশনটা কি বলছি। যে সকল সংখ্যাকে এক মানে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা, যে সকল সংখ্যাকে এক মানে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ নিঃশেষে ভাগ যা বিভাজ্য নয় মানে কথা হচ্ছে ভাগশেষ শূন্য, অর্থাৎ মিলে যাবে। নিঃশেষে বিভাজ্য মানে মিলে যাবে, অর্থাৎ যাদের উৎপাদক কয়টি? দুটি। যাদের উৎপাদক দুটি, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে সংখ্যা নিচে, তাদের মৌলিক সংখ্যা বলে। তাহলে আমি যদি একটু উদাহরণ দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটু যদি উদাহরণ দিই, যেমন 3, দেখেন 3 কে ভাগ যায় 1 দিয়ে, 3 কে ভাগ যায় 3 দিয়ে। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। 3 কে 1 দিয়ে ভাগ যায়, 3 কে 3 দিয়ে ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। তাহলে 3-এর উৎপাদক কয়টি? দুটি। 3-এর উৎপাদক কয়টি? দুটি। তাহলে একটু আগে বললাম যাদের উৎপাদক দুটি, একটা হচ্ছে ওই সংখ্যা নিজে, আর একটা হচ্ছে এক। যেমন আমি যদি উদাহরণ দিই, 11, 11-কে ভাগ যায় 1 দিয়ে, 11-কে ভাগ যায় 11 দিয়ে। আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? যায় না। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 11 উৎপাদক কয়টি? দুটি। 11 উৎপাদক কয়টি? দুটি। তাহলে 11 মৌলিক সংখ্যা। আর উদাহরণ দিই, 37, অনেক আছে, আমি একটু উদাহরণ দিচ্ছি। 37, 37, 37 কে ভাগ যায় 1 দিয়ে, 37 কে ভাগ যায় 37 দিয়ে, 37 কে ভাগ যায় 1 দিয়ে, 37 কে ভাগ যায় 37 দিয়ে। তাহলে 37 উৎপাদক কয়টি? দুটি। দুটি। তাহলে 37 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম, যে সকল সংখ্যাকে ভাগ যাবে 1 দিয়ে, 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে, এটা ওই সংখ্যা দিয়ে অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমার ডেফিনেশনের সাথে মিলে গেলে দেখেন,
এক্সাম্পলটা উদাহরণটা ডিমের সাথে মিলে গেলে দেখেন, অন্য কোনো সংখ্যা দ্বারা নিশ্চয়ই বিভাজ্য নয়, অর্থাৎ যাদের উৎপাদক দুটি, যাদের উৎপাদক দুটি, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা নিচে, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। এবার একটা দেখেন সবাই, যদি এটা বুঝে থাকি তাহলে এবার আমাকে বলেন 8। 8 দেখেন 8 কে ভাগ যায় 1 দিয়ে, 8 কে ভাগ যায় 2 দিয়ে, 8 কে ভাগ যায় 4 দিয়ে, 8 কে ভাগ যায় 8 দিয়ে। তাহলে 8-এর উৎপাদক কয়টি? 8-এর উৎপাদক কয়টি? 4টি। 8-এর উৎপাদক 4টি। তাহলে মৌলিক সংখ্যা হতে হলে উৎপাদক হতে হবে 2টি। উৎপাদক কয়টা হতে হবে? 2টি। কিন্তু 8-এর উৎপাদক কয়টি? 4টি। তাহলে 8 মৌলিক সংখ্যা নয়। 8 মৌলিক সংখ্যা নয়। তাহলে যাদের উৎপাদক 2 এর চেয়ে বেশি, 2টা হলে উৎপাদক 2টা হলে মৌলিক সংখ্যা, যাদের উৎপাদক 2 এর চেয়ে বেশি তাদেরকে বলা হবে যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। ইংলিশে বলে কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। লিখে রাখেন, যাদের উৎপাদক 2 এর চেয়ে বেশি তাদেরকে বলা হবে যৌগিক সংখ্যা, ইংলিশে বলে কম্পোজিট নাম্বার। তাহলে আমার মনে হয় আমি মৌলিক সংখ্যা কাকে বলে একটা দুটি উদাহরণ দিয়ে বুঝাতে পারলাম, মৌলিক সংখ্যার বিষয়টা কি বা কাকে বলে কিভাবে চিনবো। যাদেরকে ভাগ যাবে 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে, এই দুইটা সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণ দিলাম। আচ্ছা, এখন যাদের উত্তর 2 এর চেয়ে বেশি, 3টা 4টা 5টা 2 এর চেয়ে বেশি, তাদেরকে বলে যৌগিক সংখ্যা। এটাও বুঝলাম। তাহলে এখন আমাকে বলেন একটা একটা সংখ্যা, তাহলে 1-কে ভাগ যায় কত দিয়ে? 1 দিয়ে। 1-কে ভাগ যায় 1 দিয়ে। 1 কি মৌলিক সংখ্যা হবে? 1 কি মৌলিক সংখ্যা হবে? হবে না। 1 কি যৌগিক সংখ্যা হবে? হবে না। তাহলে 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়। তাহলে 1 কি? লিখে রাখেন, 1 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। লিখে রাখেন, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিভিন্ন চাকরি পরীক্ষা ভাইভাতে জিজ্ঞেস করে 1 কি। তাহলে 1 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়। 1 কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যার উপর একদম বেসিক আলোচনা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যার উদাহরণ দিলাম কয়েকটা। মৌলিক সংখ্যা চেনার উপায় কি? মৌলিক সংখ্যা না হলে যেগুলো যৌগিক সংখ্যা, আর 1 কি? 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়। বিভিন্ন চাকরি পরীক্ষা কোশ্চেন করতে পারে 1 মৌলিক নয় কেন, তাহলে উত্তর দিতে হবে। তাহলে এটুকু সবার কাছে ক্লিয়ার প্লিজ? তাহলে পরে স্টেজে যাবো আমি। জি স্যার। থ্যাংক ইউ। আমি আবার বলছি, প্লিজ যেখানে বুঝবেন না কোশ্চেন করবেন, বারবার প্রশ্ন করবেন। যিনি বুঝবেন না বলবেন যে আমি এটা বুঝিনি, আমাকে আবার বুঝিয়ে বলেন। কারণ ম্যাথ বুঝার বিষয়, আপনি বুঝতে পারলে বিষয়টা খুব ইজি মনে হবে আপনার কাছে, ঠিক আছে? আর এই মৌলিক সংখ্যা বিষয়টা হচ্ছে একদম পুরো টোটাল গণিতের বেসিক পার্ট। এই মৌলিক সংখ্যা আপনার গণিতের যে কোনো চ্যাপ্টারের কাজে লাগবে। আমরা যখন সেট করব, আমরা যখন প্রবাবিলিটি করব, হ্যাঁ, বিন্যাস সমাবেশ করব, সব জায়গায় এই মৌলিক সংখ্যা কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই, নেক্সট পার্টে যাই, এটা মৌলিক সংখ্যা নেক্সট অংশ। এবার আমরা আসবো, এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা আছে, কয়টা আছে খুঁজে বের করবো। সবাই বুঝে বুঝে লেখেন, 1 থেকে হেডলাইন দেন 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ। হেডলাইন দেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ। হেডলাইন দেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ। মানে 1 থেকে 100 মধ্যে কোন কোন মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করবো। সবাই বুঝে বুঝে বলবো। যে বুঝবেন না, যিনি বুঝবেন আমাকে বলবেন এটা বুঝে নেই, তাহলে আমরা একটু বুঝে করবো। তবে এই খুঁজে বের করার ব্যাপারটি একদম সিরিয়ালি গড়পাড়তা না হয়ে আমি একটা বেরিয়ার ভাগ করে শিখবো। কিভাবে? যেমন 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এভাবে শিখবো। এভাবে শিখে একটা কারণ আছে, কারণটা আমি পরে বলবো। আগে আমরা এগুলো একটু শিখে ফেলি বা লিখে ফেলি। তাহলে সবাই একটু শুরু করি আমার সাথে বুঝে বুঝে। 1 থেকে 11 মধ্যে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা আছে? তাহলে আমি একটু আগে আপনাদের বলেছি 1 মৌলিক সংখ্যা নয়। 1 মৌলিক সংখ্যা নয়, কেন সেটা ব্যাখ্যা করছি। এরপরে না বুঝতে বলবেন বুঝিনি, আবার বুঝাবেন, আমি আবার বুঝাবো। 1 এরপর হচ্ছে 2, তাহলে 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 2 মৌলিক সংখ্যা। কেন? 2-কে ভাগ যায় 1 দিয়ে আর 2 দিয়ে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই জন্য 2 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। লিখলাম। 2 এরপর হচ্ছে 3, আমি একটা দেখিয়েছি 3 মৌলিক সংখ্যা।
3 এর পর হচ্ছে 4। 4 কি মৌলিক সংখ্যা হবে? 4 কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে। 4 মৌলিক হবে না। যাদের উত্তর 2 এর চেয়ে বেশি তারা মৌলিক হবে না। এবং আরেকটা মেসেজ, এর পর থেকে এই যে এই 3 এর পর থেকে আর কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারবে না। আর কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারবে না। কেন? কারণ জোড় সংখ্যা হলেই তাকে তো 2 দিয়ে ভাগ যাবে, আর 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে তো যাবেই। বুঝতে পারছি কেন জোড় সংখ্যা মৌলিক হওয়ার সুযোগ নেয়ার। আচ্ছা, এরপর হচ্ছে 5। 5 মৌলিক সংখ্যা। 5 কে 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। 6 হবে না জোড় সংখ্যা। এরপর হচ্ছে 7। 7 মৌলিক সংখ্যা। 7 কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 7 মৌলিক। 8 হবে না জোড় সংখ্যা। 9 হবে না, 9 কে 3 দিয়ে ভাগ যায়। 10 হবে না জোড় সংখ্যা। তাহলে আমরা আসলে জানতে পেরেছি 1 থেকে 10 মধ্যে মৌলিক কারা কারা? 2, 3, 5, 7। আমার মতো করে লিখবেন কয়টি? 4টি। আমার মতো লিখবেন। তাহলে আমার মনে হয় বুঝে গেছি আমরা সবাই 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা আছে বুঝতে পেরেছি। এবার শুরু করবো 11 থেকে 20। 11 থেকে 20। তাহলে 11 মৌলিক সংখ্যা। 11 কে 1 এবং 11 ভিত্তিতে আর কোনো সংখ্যা বাদ যায় না। 12 হবে না জোড় সংখ্যা। 13 মৌলিক সংখ্যা। 13 মৌলিক সংখ্যা। প্রশ্ন করবেন প্লিজ। 13 মৌলিক সংখ্যা। 14 হবে না জোড় সংখ্যা। 15 হবে না, 3 দিয়ে 5 দিয়ে ভাগ যায়। 16 হবে না জোড় সংখ্যা। 17 মৌলিক সংখ্যা। 17। এটাকে আর কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না, 1 আর 17 ভিত্তিতে। 18 হবে না জোড় সংখ্যা। 19 মৌলিক সংখ্যা। 20 হবে না জোড় সংখ্যা। তাহলে কয়টি? 4টি। লেখেন সবাই। তাহলে কি বুঝবেন? 11 থেকে 20 এর মধ্যে মৌলিক কারা কারা? 11, 13, 17, 19। মনে রাখতে হবে কিন্তু কোন রেঞ্জে কারা কারা আছে এটা মনে রাখতে হবে। পুরো প্রশ্ন আছে, আমি একটু প্রশ্ন দেখাবো আপনাদের। 21 মৌলিক সংখ্যা নয়। 21 মৌলিক সংখ্যা নয়। 21 কে 3 দিয়ে 7 দিয়ে ভাগ যায়। 22 হবে না জোড় সংখ্যা। 23 মৌলিক সংখ্যা। 23। 23 কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। 23 মৌলিক সংখ্যা। 23 মৌলিক সংখ্যা। 24 হবে না জোড় সংখ্যা। 25 হবে না 5 দিয়ে ভাগ যায়। 26 হবে না জোড় সংখ্যা। 27 হবে না 3 দিয়ে 9 দিয়ে ভাগ যায়। 28 হবে না জোড় সংখ্যা। 29 মৌলিক সংখ্যা। 29। একে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। 29 মৌলিক। 30 হবে না জোড় সংখ্যা। তাহলে কয়টি? 2টি। এই রেঞ্জের মধ্যে 2টি। 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 23, 29। শুরু করেন 31 থেকে 40। তাহলে 31 মৌলিক সংখ্যা। 31 মৌলিক সংখ্যা। আর কোন সংখ্যা ভাগ যাচ্ছে না। 32 হবে না জোড় সংখ্যা। 33 হবে না 3 দিয়ে ভাগ যায়। 34 হবে না জোড় সংখ্যা। 35 হবে না 5 দিয়ে ভাগ যায়। 36 হবে না জোড় সংখ্যা। 37 মৌলিক সংখ্যা। একে আর কোন সংখ্যা ভাগ যায় না। 37 মৌলিক সংখ্যা। 38 হবে না জোড় সংখ্যা। 39 3 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়। 3 3 39। 40 হবে না জোড় সংখ্যা। তাহলে এই রেঞ্জের মধ্যে পাইলাম 2টা, 31 ও 37। শুরু করি 41 থেকে 50। এর মধ্যে কারা কারা আছে? 41 41 মৌলিক সংখ্যা। 42 হবে না জোড় সংখ্যা। 43 মৌলিক সংখ্যা। একে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। 44 হবে না জোড় সংখ্যা। 45 হবে না 5 দিয়ে যায়। 46 হবে না জোড় সংখ্যা। 47 মৌলিক সংখ্যা। একে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 48 হবে না জোড় সংখ্যা। 49 হবে না 7 দিয়ে ভাগ যায়। 50 হবে না জোড় সংখ্যা। তাহলে কয়টা? 3টা। এই রেঞ্জের মধ্যে 3টা। 41, 43, 47। শুরু করেন 51 থেকে 60। 51 থেকে 60। এবার আমরা দেখবো 51 থেকে 60 এর মধ্যে কারা কারা আছে। 51 মৌলিক সংখ্যা নয়। অনেকেই কিন্তু ভুলে 51 মৌলিক মনে করবে। 51 মৌলিক সংখ্যা নয়। কেন? 3 17 51। এটা 3 দিয়ে ভাগ যায়, 17 দিয়ে ভাগ যায়। 3 17 51 হবে না। 52 হবে না জোড় সংখ্যা। 53 53 মৌলিক সংখ্যা। একে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। 54 হবে না জোড় সংখ্যা। 55 হবে না 5 দিয়ে ভাগ যায়। 56 হবে না জোড় সংখ্যা। 57 দেখতে মনে হচ্ছে মৌলিক কিন্তু মৌলিক নয়। 57 3 দিয়ে ভাগ যায়, 19 দিয়ে ভাগ যায়। কেয়ারফুল কিন্তু আমি যেগুলো লিখতেছি এগুলো ইম্পর্টেন্ট অপশন, এগুলো দেবেন। 57 58 হবে না জোড় সংখ্যা। 59 মৌলিক সংখ্যা। 60 হবে না জোড় সংখ্যা। তাহলে এই রেঞ্জের মধ্যে কয়টি? 2টি। এই রেঞ্জের মধ্যে 2টি। 53 59। শুরু করেন 61 থেকে 70। 61 থেকে 70। 61 থেকে 70। তাহলে 61 61 মৌলিক সংখ্যা। 61 61 মৌলিক সংখ্যা। 61 মৌলিক সংখ্যা। 62 হবে না জোড় সংখ্যা। 63 হবে না 3 দিয়ে ভাগ যায়। 64 হবে না জোড় সংখ্যা। 65 হবে না 5 দিয়ে ভাগ যায়। 66 জোড় সংখ্যা। 67 মৌলিক সংখ্যা। একে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। 68 হবে না জোড় সংখ্যা। 69 কে ভাগ যায় 3 দিয়ে, হবে না। 70 জোড় সংখ্যা। তাহলে কয়টি? 2। তাহলে এই রেঞ্জের মধ্যে আছে 2টি। 61 67। লিখেন আস্তে আস্তে। 71 থেকে 80।
71 থেকে 80, 71 থেকে 80, 71, 71 মৌলিক সংখ্যা। একে আর কোনো সংখ্যা দেওয়া যায় না, 71 মৌলিক। 72 হবে না জোড় সংখ্যা, 73 মৌলিক সংখ্যা। একে আর কোনো সংখ্যা বাদ যাচ্ছে না, 73 মৌলিক। 74 হবে না জোড় সংখ্যা, 75 হবে না 5 দিয়ে ভাগ যায়, 76 জোড় সংখ্যা, 77 কে 7 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, 78 জোড় সংখ্যা, 79, 79 মৌলিক সংখ্যা, 79 মৌলিক সংখ্যা। একে আর কোনো সংখ্যা বাদ যাচ্ছে না। 80 তো হবে না, তাহলে জানতে পারছে কয়টি? তিনটি, 71, 73, 79। শুরু করেন 81 থেকে 90, 81 থেকে 90, 81, 9 9 81 মৌলিক হবে না। 82 হবে না জোড় সংখ্যা, 83, 83 মৌলিক সংখ্যা, 83 মৌলিক সংখ্যা 83। 84 হবে না জোড় সংখ্যা, 85 হবে না 5 দিয়ে দেয়, 86 জোড় সংখ্যা, 87 দেখতে মনে হচ্ছে মৌলিক, অপশনে দেখবো অনেকে লাগিয়ে ফেলবো, 87 মৌলিক নয়, 3 দিয়ে ভাগ যায়, 29 দিয়ে ভাগ যায়। আমি আবার বলছি এগুলো ইম্পর্টেন্ট, 87 মৌলিক নয়। 88 মৌলিক সংখ্যা হবে না, কারণ জোড় সংখ্যা। 89, 89 মৌলিক সংখ্যা, 90 মৌলিক নয়। তাহলে কয়টি? দুটি। 83, 89, লাস্ট। 91 থেকে 100, 91 থেকে 100, 91 থেকে 100। তাহলে 91, 91, 7 13, 91, 7 13, 91 মৌলিক নয়, 7 দিয়ে 13 দিয়ে ভাগ যায়। 92 হবে না জোড় সংখ্যা, 93 কে 3 দিয়ে ভাগ যায়, 94 জোড় সংখ্যা, 95 কে 5 দিয়ে ভাগ যায়, 93 জোড় সংখ্যা, 97 একমাত্র মৌলিক সংখ্যা, 98 জোড় সংখ্যা, 99 কে 9 দিয়ে ভাগ যায়, 100 জোড় সংখ্যা। এটা কয়টি? একটি, একটি। 91 থেকে 100 মধ্যে কয়টি? একটি। 97, 97। তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করছি, আপনারা সব বুঝে বুঝে কোন রেঞ্জের মধ্যে কয়টা আছে সেটা খুঁজে বের করলাম, পাশে লিখছি কোনটা আছে কয়টা আছে। আচ্ছা, তারা আসলে সবাই বুঝতে পারছে কারা মৌলিক আর কারা মৌলিক নয়, বাকিগুলো কেন নয়, এরা কেন মৌলিক সেটা বুঝতে পারছে। আচ্ছা, এখন এখন আমরা দেখবো, আমি বলেছিলাম যে মৌলিক সংখ্যা খুঁজে বের করার ব্যাপারটা গড়পাটটা সিরিয়ালে না লিখে এই বেরিয়ার ভাগ ভাগ করে করার কারণ কি? 1 থেকে 10, 11 থেকে 20 এভাবে করার কারণ কি? কারণ আছে একটা, কারণটা এবার বুঝাচ্ছি, কারণটা দেখেন। এইভাবে লেখার কারণে আমি একটা কোড নম্বর পেয়ে গেলাম, একটা করে দেখেন, 4 4 2 2 322 321। আমার সাথে কোডটা লেখেন তো খাতায়, 4 4 2 2 322 321, 4 4 2 2 322 321। এই কোড নম্বরটা জেনে গেলাম এখান থেকে, 4 4 2 2 322 321। এই কোডটা আপনার একটু মুখস্থ করতে হবে। কেন এই কোডটা কেন মুখস্থ করবো? এটা এই কারণে করবো, বিসিএস সহ অসংখ্য চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এটা আমরা হয়তো অনেকে মুখস্থ করছি 25টি, কিন্তু মুখস্থ না করে আমি বলবো এই কোডটা মনে রাখেন। তাহলে এটা সহ এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন। আমি দেখাচ্ছি একটা করে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এই যে এই নাম্বার গুলাকে যদি যোগ করি আমি আনসার পেয়ে যাবো। এই দেখেন, 4 4 8, 8 দিয়ে 10, 10 দিয়ে 12, 12 দিয়ে 15, 15 দিয়ে 17, 17 দিয়ে 19, 19 3 22, 22 3 25টি। তাহলে যদি কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, উত্তর হচ্ছে 25টি। এই কোড নাম্বার গুলোকে যোগ করেছি, এই জন্য এই নাম্বারটা মুখস্থ করবো। আচ্ছা, এখন এটা এসে গেছে পরীক্ষায়, নেক্সট টাইম দেখবেন এটা আসবে না, আসবে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আমি এগুলো লেখাবো, লেখাবো 1 থেকে 50। তাহলে আপনাকে এই কোডটা মনে রাখলে হচ্ছে 1 থেকে 50 বলে কি হবে, প্রথম 5 ঘর। এই দেখেন, প্রথম 5 ঘর, প্রথম 5 ঘর, 4 4 8, 8 দিয়ে 10, 10 দিয়ে 12, 12 দিয়ে 15টি, 15টি, 15টি। 1 থেকে 50, তাহলে প্রথম 5 ঘর মৌলিক সংখ্যা কয়টি, 15টি। আসতে পারে 50 থেকে 100 পর্যন্ত কয়টি, অসুবিধা কি, শেষ 5 ঘর, শেষ 5 ঘর, 2 দিয়ে 4, 4 দিয়ে 7, 7 দিয়ে 10টি, শেষ 5 ঘর 10টি। তাহলে এরকম যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা যদি এই একটা কোড মনে রাখি, 4 4 2 2 322 321, তাহলে এই ফর্মেটে যে কোনো প্রশ্ন আসতে পারো। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে 1 থেকে 100 পরীক্ষা এসে গেছে, 1 থেকে 50 এটা পরীক্ষা আসছে, 50 থেকে 100 আসতে পারে। এটা না আসে যদি একটু এভাবে প্রশ্নটা আসে 1 থেকে 44 পর্যন্ত, 1 থেকে 44 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 44, তখন কি হবে, তখন আপনাকে এই কোডটা হেল্প করবে। কিভাবে হেল্প করবে দেখেন তো এই কোডটা, তখন যদি এভাবে প্রশ্ন করে
এই কোডটা আপনাকে এইভাবে হেল্প করবে, আপনি 1 থেকে 44 পর্যন্ত বের করতে বলছে না, 1 থেকে 44, তাহলে আপনি প্রথমে 1 থেকে 40 চিন্তা করেন, 1 থেকে 40 পাবেন, তাহলে 1 থেকে 40 মানে কি প্রথম 4 গুণ, এটা কিন্তু প্রথম 4 গুণ, প্রত্যেকটা গণ হচ্ছে কি 10 10 10, তাহলে 1 থেকে 40 প্রথম 4 গুণ, তাহলে 4 4 8 10 12টি, তাহলে 1 থেকে 40 এর মধ্যে হচ্ছে কয়টি 12টি যোগ। এবার একটু আপনাকে মাথা খাটাতে হবে যে 40 থেকে 44 এর মধ্যে কয়টা আছে বা কারাগার আছে, তাহলে 41 মৌলিক সংখ্যা, 42 নয়, 43 মৌলিক সংখ্যা, 44, তাহলে কয়টা পেয়েছি 2টা, তাহলে উত্তর লাগাতে পারবো 14টা। যদি এরকম প্রশ্ন আমাকে দেয়, আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? এই রিলেটেড প্রশ্ন দিলে পারবো। বসুন। স্যার বিষয় হচ্ছে ওই কেউ যদি আনমিউট থাকে স্যার, অবশ্যই। তখন আর ওই বোর্ডটা দেখা যায় না স্যার, ওনার নামটা চলে আসে স্যার, এজন্য সবাইকে একটু মিউট করার জন্য বলেন স্যার কাইন্ডলি। আমি বলেছি একটা সবার কাছে বিনীত অনুরোধ, আমি যখন বুঝাবো বা ক্লাস নিচ্ছি আপনারা সবাই একটু প্লিজ মিউট রাখবেন, আপনাদের সাইডে ভিডিও গুলো অফ রাখবেন। হ্যাঁ, তাহলে আমার বোর্ডটা দেখা যাবে, আমার কথাগুলো সবাই শুনবেন, একদম একটু যে সবাই শুনতে পারবে, ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনাদের যখন পার্সোনাল কোনো কোশ্চেন থাকবে, হ্যাঁ আপনাদের যখন পার্সোনাল কোনো কোশ্চেন থাকবে আপনারা অবশ্যই আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন, বাট বাকি সময় আপনারা প্লিজ মিউট রাখেন, তাহলে ক্লাসটা সবার জন্য খুব ভালো। এটার সলিউশনটা বলে দিছিল তো পরশুদিন, হচ্ছে যেটা মানে আপনার স্ক্রিনটা যদি আমরা হচ্ছে কি পিন করে দিয়ে রাখি, তাহলে আর কারো মানে কেউ আনমিউট করলেও স্যার এটা প্রবলেম হবে না। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, তারপরেও এটা ঠিক আছে। তারপর বিষয়টা সাপোর্ট করছে না, এটা আমার হ্যাঁ, আমি বলছি আমার কথা শুনেন, ঠিক আছে? অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এরপরে বলছে যখন আমরা ক্লাসে আসি আমার মনে হয় আমি ছাড়া বাকিরা প্রাণ মিউট থাকেন। হ্যাঁ, আপনারা যখন আমাকে কোশ্চেন করবেন, এখানে কিন্তু আপনারা অনেকে আছে, তাহলে আপনাদের অনেকে কোশ্চেন বিষয়টা বুঝালাম, দেখা যাচ্ছে এটা কেউ বুঝছে বা অনেক ইজিলি বুঝে গেছেন, আমার দুইটা থাকতে পারে যে আমি বুঝি নাই, তাহলে উনি আমাকে আনমিউট করে কোশ্চেন করবেন, অন্য সময় উনি মিউট থাকবেন, ঠিক আছে? অনেক সময় কি আনমিউট থাকলে আপনার বাসা থেকে অনেক সময় অনাকাঙ্ক্ষিত শব্দগুলো চলে আসে, হ্যাঁ, তো স্ক্রিনের এটা অনেকে ডিস্টার্ব হয়, তো আমরা একটু এটা কেয়ার করলে আমরা খুব ভালোভাবে ক্লাসগুলো নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। আসলে প্রশ্ন পেয়েছি, প্রশ্ন করবেন যিনি প্রশ্ন খুঁজে পেতে পারেন। কোনো প্রশ্ন আছে? না, হ্যাঁ, একটু মিউট করেন, প্রশ্ন না থাকলে একটু মিউট করেন। বাসা থেকে অন্য ধরনের সাউন্ড আসতেছে আর কি। হ্যাঁ, আশেপাশে যারা আমরা বাসায় আছি সবাই, তাহলে একটু অন্য সাউন্ড গুলো চলে আসবে, একটু মিউট করে দিই। কথা বলেন না, একটু মিউট করেন প্লিজ। মিউট করছি। আমাদের স্ক্রিনের নিচে বামে যে মিউটের অপশন আছে, ওখানে মিউট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। যেটা বলছিলাম প্লিজ, যেটা বলছিলাম, তাহলে আমরা বললাম এই যে আমি এই কোডটা আমরা মনে রাখবো 4-4-2-2-322-321। এই কোডটা আমার মনে হয় না খুব কঠিন শব্দ, এটা আমরা 2-3 বার পড়লে আমাদের মুখস্থ হবে 4-4-2-2-322-321। কিন্তু এটা মনে রাখলে আমরা অনেকগুলো বেনিফিট নিতে পারবো এখান থেকে। যেমন বললাম 1 থেকে 100 কয়টি নাম্বার গুলোকে যোগ করলে 25টি, 1 থেকে 50 পর্যন্ত কয়টি, প্রথম 5 গুলো যোগ করলে উত্তর 15টি, 50 থেকে 100 পর্যন্ত কয়টি, শেষ 5 গুলো যোগ করলে 10টি, 1 থেকে 40 পর্যন্ত কয়টি, প্রথম 4 গুলো যোগ করলে উত্তর 12টি, এভাবে। কিন্তু বলছে মাঝে মধ্যে যদি কোশ্চেনটা আরেকটু কঠিন করতে চাই, তাহলে বলতে পারে 1 থেকে 44 পর্যন্ত কয়টি, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছু সাপোর্ট পাবেন। ধরুন 1 থেকে 40, এখান থেকে আমরা যে 12টি পাই, আর 40-এর পরে 44-এর মধ্যে আছে 2টি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম 14। এভাবে কোশ্চেন আনসার করতে পারবো। নেক্সট, তাহলে আমি পরের ধাপে যাবো। এখন আমরা করবো মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? হেডলাইন দেন সবাই। আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে সবার, মৌলিক সংখ্যার উপর মূল আলোচনা শেষ। এখন আমি কোশ্চেন লাগাবো, কি ধরনের প্রশ্ন মৌলিক সংখ্যা দিয়ে পরীক্ষা আসতে পারে, এই প্রশ্নগুলো আলোচনা করবো। সবাই একটু খাতা লিখবো, মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেডলাইন দেন, মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রশ্নগুলো 1, 2, 3 এভাবে টোটাল 12টা কোশ্চেন লেখাবো। যে কোশ্চেন আমার সাথে লিখবেন, বুঝে নেবেন, পরীক্ষা কিভাবে সেটা জেনে নেবেন। আসুন, আশা করি মৌলিক সংখ্যা রিলেটেড যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে এই রিলেটেড প্রশ্ন থাকবে।
ঠিক আছে, আসুন 1 নম্বর কোশ্চেন, খাতা লিখবো সবাই। 1 নম্বর কোশ্চেন, মৌলিক সংখ্যা লেখা না বুঝতে বলবেন, আমি বারবার রিপিট করবো মুখে। মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। এটা 1 নম্বর কোশ্চেন। খাতা লিখবেন, এবার আমার কথাগুলো শুনে নেবেন। মৌলিক সংখ্যার কেবলমাত্র দুইটি উত্তর থাকবে। এখন অনেকের কাছে একটু কনফিউশন হতে পারে যে এটা প্রশ্ন কেমন হলো, আমি তো লিখছি প্রশ্ন। এটা প্রশ্ন কি বলি, এটা এমসিকিউ পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি, এরকম প্রশ্ন পরীক্ষা আসছে, বইয়ে পাবেন আপনারা আছে। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি, তাহলে আমি ডেফিনেশনের মধ্যে আপনাদের ক্লিয়ার করছিলাম যে সকল সংখ্যাকে ভাগ যাবে 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে, এই দুটো সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ যাদের উৎপাদক দুটি সারা মৌলিক সংখ্যা। তাহলে আনসার কি, মৌলিক সংখ্যা উৎপাদক কয়টি, উত্তর কি হবে 2টি। কোশ্চেন নম্বর 2, প্লিজ একটু মিউট করেন। একমাত্র জোর দুই। এখানে যিনি আছেন, হোস্ট আছেন, ও তাকে তো সবাইকে মিট করে দিলে হয়ে যায়। না, বিষয়টা হচ্ছে যিনি হোস্ট ছিলেন উনি আসলে মনে হয় এখন নাই, উনি আমাকে হোস্ট বানিয়ে উনি চলে গেছেন আর কি। যাও, এখন আসলে আমি আসলে স্ক্রিনটা বাড়ি তো ক্লাসগুলো মানে বোর্ডটাই করা যাচ্ছে না। সেটা তো আমি স্বীকার করতেছি। জি স্যার, বোর্ডটা ঠিক মতো দেখা যায় না। এই যে মাহমুদুল রানা ভাই, উনি একটু মিউট করলেই হয় স্যার। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এখন আমি যদি ওই যে বারবার একজনকে মিট করতে যাই, আমার ক্লাসে ইন্টারেকশন হচ্ছে, কারণ এগুলা কনসেন্ট্রেশন নষ্ট হলে আমি ভালো বুঝাতে পারবো না, আপনাদের জন্য অসুবিধা। এই জন্য আমার অনুরোধ, হাইড হয়ে যায় স্যার, ওনারা হ্যাঁ, মিউট থাকলে বোর্ডটা হাইড হয়ে যায় স্যার। রাইট, সেটা বলছি আমি, এই জন্য বললাম প্লিজ আমরা একটু যারা আনমিউট আছে আমরা একটু নিজ দায়িত্বে একটু মিউট হয়ে যাই প্লিজ, তাহলে ক্লাসটা সবার জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, একটু প্লিজ। একমাত্র মৌলিক সংখ্যা 2। কোশ্চেন নম্বর 2 লিখবেন খাতায় প্লিজ। যেমন এই প্রশ্নটা পরীক্ষা আসছে এবং বই আছে, তাহলে কি প্রশ্ন, এখন পরীক্ষায় প্রশ্ন কি আসবে, এটা আমি তো লিখছি একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। এটা প্রশ্ন হবে প্রিলিমিনারি পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায়, জোড় মৌলিক সংখ্যা কয়টি, জোড় মৌলিক সংখ্যা কয়টি। তাহলে আনসার কি দেখাবো, একটি। দেখেন আমি মুছে দিচ্ছি, আপনার খাতায় আছে। আমরা 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাটা খুঁজে বের করছি সব বিজোড়, একমাত্র একটা জোড় মৌলিক সংখ্যা আছে যেটা হচ্ছে 2। 2 ছাড়া বাকি সবগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা, কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে, 2। আচ্ছা, এখন এটাকে একটু অবলিক দিয়ে দেখেন, অবলিক সর্বনিম্ন সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। ঠিক আছে, আমার মনে হয় এখনো কেউ হয়তো আনমিউট আছেন। বাকিটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, বাকিটা মাহমুদুল রানা। মাহমুদুর রানা না, আমি একটু দেখি। রিকোয়েস্ট করলাম সবাইকে। স্যার আমি তো মিউটে আসছি। তাহলে কারটা বোঝা যাচ্ছে ভাই? জি এখন মিউট করছে উনি, এখন মিউট করছে। ও আচ্ছা, ঠিক আছে। আনাদুল হক মহল, আচ্ছা ঠিক আছে, হয়তো উনি খেয়াল করে নাই। আচ্ছা রাজীব ধাত। আসেন শুরু করি। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে, 2। তাহলে একটা মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে যেটা হচ্ছে 2। এটাকে কোশ্চেনটা অন্যও আসতে পারে, সর্বনিম্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। মানে আমরা যে মৌলিক সংখ্যা খুঁজে বের করেছি সবগুলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, বাকিগুলো 2 থেকে বড়। তাহলে কোশ্চেনটা 2 রকম হতে পারে। 3 নম্বরে যাবো, কোশ্চেন নম্বর 3, এটা লিখবো সবাই। মৌলিক সংখ্যার বর্গমূল লিখবো আস্তে আস্তে। মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলদ সংখ্যা। 3 নম্বরটা লিখবো সবাই। মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলদ সংখ্যা। এটা মানে কি,
যে কোনো মৌলিক সংখ্যার উপর যদি বর্গমূল চিহ্ন দেওয়া হয় স্কোয়ার রুট, বর্গমূল থাকে সর্বদা সেটা কি দেবো? অমূলক সংখ্যা হবে। এটা কিন্তু পরীক্ষা আসছে। কেউ পরীক্ষা আসছে এটা? এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে। একটা আগে যে মৌলিক সংখ্যা খুঁজে বের করলাম 3, 5, 7, হ্যাঁ, 11, 17, 19, 37, 41, 43, যা যা আছে আর কি মৌলিক সংখ্যা। তাহলে যে কোনো একটা মৌলিক সংখ্যার উপর যদি বর্গমূল চিহ্ন দিয়ে বলা হয় সংখ্যাটি কি, সংখ্যাটি কি, তাহলে আনসার দেখাবো অমূলক সংখ্যা। কি সংখ্যা? অমূলক সংখ্যা। যেটা আমি দেখাচ্ছি 4 নম্বর প্রশ্নে, যেটা পরীক্ষা আসছে একদম 33টা বিশেষ পরীক্ষায় ও এই প্রশ্নটা আসছিল। কিভাবে দেখেন তো 4 নম্বর, মনে করি পি একটি মৌলিক সংখ্যা পি, মনে করি পি একটি মৌলিক সংখ্যা পি। তাহলে এই প্রশ্ন কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষা আসে, এখন এর জন্য লেখা হচ্ছে ডিরেক্টলি। মনে করি পি একটি মৌলিক সংখ্যা, তাহলে রুট ওভার অফ পি সংখ্যাটি কি? এই প্রশ্ন পরীক্ষা ছিল, 4টা অপশন দিয়েছিলেন। লেখেন প্রশ্নের সময় 4 নম্বর, মনে করি পি একটি মৌলিক সংখ্যা, মনে করি পি একটি মৌলিক সংখ্যা, তাহলে রুট ওভার অফ পি সংখ্যাটি কি? আপনারা আমার প্রশ্নগুলো ভালো করে বুঝেন, হ্যাঁ, কারণ আপনাদের মৌলিক সংখ্যার উপর একটা পরীক্ষা আছে, এখন আপনারা ভালো করতে পারবেন প্রশ্ন এগুলো কিন্তু বুঝবেন। মনে করি পি একটি মৌলিক সংখ্যা, পি বলতে পারে, এক্স বলতে পারে, এ বলতে পারে, যে কোনো অ্যালফাবেট একটি মৌলিক সংখ্যা, তাহলে রুট ওভার পি সংখ্যাটি কি? তাহলে একটু আগে দেখে 3 নম্বর বুঝালাম, 3 নম্বর না বুঝলে 4 নম্বর পারবো না। 3 নম্বর স্পষ্ট করলাম মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলক সংখ্যা, তাহলে পি একটা মৌলিক সংখ্যা, আর সেই পি এর উপর যদি রুট দেওয়া হয় সেটা কি দেবে? অমূলক, অমূলক সংখ্যা দেবে, অমূলক সংখ্যা, অমূলক সংখ্যা। ঠিক আছে, এখন পি না দিলে অ্যালফাবেট দিতে পারে। কোশ্চেন নম্বর 5 নম্বর প্রশ্ন লিখবো, 5 নম্বর প্রশ্ন লিখবো সবাই। না বুঝলে প্রশ্ন করবে প্লিজ, যিনি বুঝতেছেন না ফিল ফ্রি কোশ্চেন করেন। মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, পরেরটা, মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুট ওভার অফ এ সংখ্যাটি কি? মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুট ওভার অফ এ সংখ্যাটি কি? মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুট এ সংখ্যাটি কি? এখানে তাহলে এবার কি বলেছি, এ হোক, পি হোক, এক্স হোক, এনি অ্যালফাবেট একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ তারা একটু দেখায়, যেমন 4 হচ্ছে পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ, এগুলো এগুলো পূর্ণবর্গ সংখ্যা, মানে যাদেরকে বর্গাকার লেখা যায়। 4 মানে 2 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার, 16 মানে 4 স্কয়ার। এই পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি বর্গমূল যদি দেওয়া হয়, বর্গমূল দেওয়া হয়, দেখেন এটা বর্গমূল আপনি জানেন, এটা হচ্ছে পূর্ণবর্গ, বর্গমূল দেওয়া হলে তারা কি দেবে? মূলদ, তারা হবে মূলদ সংখ্যা। মূলত অমূলদের উপর একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমরা নিলে আর ভালো বুঝবো আর কি। এখন আপাতত মৌলিক সংখ্যার সাথে রিলেটেড আমি এগুলো একটা আলোচনা করছি। তাহলে মনে করি পি একটি মৌলিক সংখ্যা, তাহলে রুট ওভার পি সংখ্যাটি হবে অমূলক সংখ্যা, ইরেশনাল। একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুট ওভার পি সংখ্যাটি মূলক সংখ্যা, রেশনাল নাম্বার, মূলক, মূলক, মূলক সংখ্যা। আসলে 5 নম্বর কোশ্চেন ক্লিয়ার। কোশ্চেন নম্বর 6 লিখবো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা আমি একটু বলে ফেলেছি, কোশ্চেন আগে লেখাচ্ছি কারণ পরীক্ষা আসছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে আমি একটা কোড শিখছিলাম, বললাম কি কোড? 4 4 2 2 322 321। এই নাম্বারগুলো যোগ করলে উত্তর পেয়েছে কয়টি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর 25টি, 25টি। 7 নম্বর লিখবো, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা পরীক্ষা আসছে, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা একাধিকবার আসছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 50, তাহলে বলছিলাম যে প্রথম 4 ঘর, 4 4 2 2 3, নাম্বারগুলো যোগ করে আনসার পাবেন কয়টি? 15টি। 15টি। কোশ্চেন নম্বর 7 পর্যন্ত বুঝছেন না? দেখেন আমি 8 নম্বর যাব, সবাই 7 পর্যন্ত বুঝলে আমি 8 নম্বর যাব। 8 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, 2 এবং 32 এর মধ্যে, 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 5 নম্বরটা বুঝেন, হ্যাঁ, থ্যাংক ইউ। 5 নম্বরটা বুঝাবো। 5 নম্বরটা বলছি, না বুঝতে বলবেন, ঠিক আছে, লিখে দিতে পারেন টেক্সট করে কমেন্ট বক্সে, অথবা আপনাকে একদম আনমিউট করে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। বারবার যে কোনো প্রশ্ন যে কোনো সংখ্যা বার করতে পারেন।
মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, 5টা একটু বুঝাচ্ছি, একজন আমাকে প্রশ্ন করছে। মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা না, যে কোনো অ্যালফাবেট বলছি, এ পি এক্স এন অ্যালফাবেট, পূর্ণবর্গ সংখ্যা। ইম্পর্টেন্ট কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে রুটওভারের সংখ্যাটি কি? আমি বলেছি পূর্ণবর্গ সংখ্যা কারা, যেমন 4, 16, 25, 49, 100, 81, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এদের উপর যদি বর্গমূল দেওয়া হয় তাহলে তারা কি সংখ্যা হবে? তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে বর্গমূল করার ফলে। পূর্ণ সংখ্যা তার মানে মূলদ সংখ্যা, তার মানে মূলদ সংখ্যা বলা। যেমন উদাহরণ দিলাম, যেমন রুটওভার 25 বর্গমূল 5, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে গেছে। রুটওভার 36 বর্গমূল করলে 6, এটা মূলদ সংখ্যা হয়ে গেল। এই কথাটা বললাম। কিন্তু 4 নম্বরটা কি বললাম? পি একটি মৌলিক সংখ্যা। তাহলে পি যদি মৌলিক হয় তাহলে রুটওভারের পি সংখ্যাটা অমূলদ হবে। তাহলে পি মানে মৌলিক সংখ্যা, মানে পি মানে সাপোজ 41, তাহলে 41 এর উপর বর্গমূল দিলে অমূলদ। √1 of 71 এটা কি হবে? অমূলদ। √1 of 3 কি হবে? অমূলদ। √1 of 5 সংখ্যাটি কি? অমূলদ। √1 of 11 সংখ্যাটি কি? অমূলদ। কেন? কারণ এগুলো সবগুলো কি? মৌলিক সংখ্যা। এই যে 4 নম্বর প্রশ্ন, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। 4, 5। এবার আসেন 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। একটা কনফিউজিং কোশ্চেন, একটা কনফিউজিং কোশ্চেন, একটা কনফিউজিং কোশ্চেন, এটা পরীক্ষা আসছে। এটা আমরা অনেকে ভুল দেখাবো, প্লিজ। আমার কথা হচ্ছে আপনি কোশ্চেন করবেন, এখানে সবাই যে সমান বুঝবে এমন নয়। অনেকে আমি একবার বললে বুঝবেন, অনেকে 3বার বললে বুঝবেন। ম্যাথ বুঝার বিষয়, ম্যাথ বুঝার সাবজেক্ট কিন্তু। আর যিনি বুঝবেন ম্যাথটা উনি খুব এনজয় করবেন, খুব এনজয় করবেন ম্যাথটা। এবং ম্যাথ আপনাকে দেখবেন এত ভালো লাগে আসলে আপনার অন্য সাবজেক্ট গুলো ম্যাথ থেকে সহজ মনে হবে, অন্য সাবজেক্ট গুলো মনে হচ্ছে কঠিন মনে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কোশ্চেন করবেন, ঠিক আছে। আচ্ছা, 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আমি এটা আপনাদেরকে একটু সুযোগ দেবো। আপনাদের খাতায় আমি 4টা মুছে ফেলছি, আমার যদিও জায়গাটা একটু সংক্ষিপ্তের জন্য। আপনাদের খাতায় কিন্তু 4টা আছে, আমি যে 1 থেকে 100 মৌলিক সংখ্যা খুঁজে বের করছি, এই 4টা আপনাদের খাতায় আছে। তা আপনারা আপনাদের খাতা দেখবেন, গণবেন, উত্তর দেবেন। আমি অপশন দিচ্ছি। 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি। আমি অপশন দিলাম। আপনারা উত্তর লেখা দেখি। এটা কনফিউজিং কোশ্চেন। 11 স্যার 11 11, কেউ বলছে 11, স্যার কেউ বলছে 10। স্যার 10 লিখছি। আর 10টি হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আপনাদের বলা শেষ। আমি বুঝে গেছি, মানে আপনাদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেছে, কেউ বলছেন 10টি, কেউ বলছেন 11টি। ঠিক আছে, আচ্ছা। এবার সেটা একটু ক্লিয়ার করি। তাহলে এটা আপনারা ইজিলি পারবেন, তবে তার আগে আমাকে নোট লিখতে হবে। একটা নোট লিখে দিচ্ছি। এই যে নোটটা একটু আমার সাথে লিখবেন। নোট লেখেন এবং মধ্যে বললে, প্লিজ নোটটা লেখেন এবং মধ্যে বললে। এবার মিউট করে দেন সবাই, সবাই মিউট করে দেন। এবং মধ্যে বললে, এবং মধ্যে বললে প্রথম ও শেষেরটা বাদ দিতে হবে। এই নোটটা একটু লেখেন। এবং মধ্যে বললে, এবং মধ্যে বললে, এবং মধ্যে বললে প্রথম ও শেষেরটা বাদ যাবে, বাদ যাবে। ঠিক আছে, যদি এই নোটটা লেখেন, এবার আপনারা একটা আবার গণে দেখেন আপনাদের খাতায়। 2 এবং 32 এর মধ্যে, তাহলে 2 বাদ 32 বাদ, এই দেখেন 2, এই যে 32। তাহলে 2 এবং 32 এর মধ্যে, হ্যাঁ, 2 এবং 32 এর মধ্যে, এই যে 2, 32 এর মধ্যে, মধ্যে মানে ভিতরে, তাহলে 2 বাদ 32 বাদ, তাহলে গণে দেখেন কয়টা? উত্তর 10টা। উত্তর কয়টা? 10টা। আশা করি আমি বুঝাতে পারছি। এটা কনফিউজিং কোশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম 11টা দেখাবে, উত্তর ভুল। 10টা। সেম কোশ্চেন 9 নম্বর লিখি আবার দেখি। 2 থেকে 32 পর্যন্ত কোশ্চেন এখানে, কোশ্চেনের পার্থক্য আছে দেখেন। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? লেখেন 2 থেকে 32 পর্যন্ত। হ্যাঁ, আগে লেখেন। হ্যাঁ, একটু লেখেন আগে, আমি বলছি। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দেখেন প্রশ্নটা। অপশন দিয়ে আছে 9টি, 10টি, 11টি, 12টি। তাহলে আমি আবার একটু নোট লেখাবো। আগে নোটটা লিখবেন, তারপর আগে নোটটা লেখেন। নোটটা লেখেন। পর্যন্ত বললে, পর্যন্ত বললে, পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে, কাউন্ট করতে হবে। পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে। পর্যন্ত বললে
প্রথম ও শেষেরটা নিতে হবে, প্লিজ লিখে রাখেন। পর্যন্ত বললেন 2 থেকে 32, 2 থেকে 32 পর্যন্ত, তাহলে প্রথম ও শেষেরটা নিতে হবে, প্রথম ও শেষেরটা কাউন্ট করতে হবে, গুনতে হবে। তাহলে এখন উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা, নোট লেখা শেষ সবার। তাহলে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হবে 12টি, নাকি? 11 আচ্ছা, যেটা বলছিলাম, আমরা ফিরে আসি ক্লাসে, সরি। তাহলে বলছিলাম যে 2 থেকে 32 মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আপনারা বলছেন 11টি, কিন্তু আমি যদি বলি 12টি, আপনাদের কাছে একটু অবাক মনে হইতে পারে। আচ্ছা, যদি এই কথাটা ফলো করি, পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে, ঠিক না? তার মানে কি 2 কেও নিতে হবে, 32 কেও নিতে হবে, প্রথম ও শেষেরটা নিতে হবে, নিলে তো 12টা হয়, ঠিক না? আসলে 32 তো হচ্ছে মৌলিক সংখ্যা না। হ্যাঁ, গুড। কথা হচ্ছে এই কথাটা সত্য, কথাটা ঠিক আছে, বা আমি কাউন্ট করার সময় দেখবো 32 তো মৌলিক সংখ্যা নয়, 32 তো মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা হলে নিতে হবে, ঠিক আছে? 32 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে উত্তর হচ্ছে 11টি, উত্তর হচ্ছে 11টি। এখন যেমন আমি যদি কোশ্চেনটা পাল্টে চেঞ্জ করে দেখেন, যদি বলি 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত, তবুও 11টি। না না, একদম 12টি বলছে, 12 হবে না, ঠিক আছে, 11টি। আচ্ছা, 2 থেকে 31 পর্যন্ত, তখন কিন্তু আপনাকে 2 কেও কাউন্ট করতে হবে, 31 কেও কাউন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গুণ করে গণে যাব, যে কটা আসুক সমস্যা না, আমি বুঝাচ্ছি এই ব্যাপারটা। তাহলে যখন আপনাকে পর্যন্ত বলবে, প্রথম ও শেষেরটা নিতে হবে, তবে দেখবেন নেওয়ার আগে এটা মৌলিক, যেমন 2 মৌলিক নিব, 32 মৌলিক নয়, নিব না। আপনি এটা মুখস্থ দিয়ে আপনি বলছেন, আমি বলছি, আপনি মুখস্থ গেলে হবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা মৌলিক কিনা। আশা করি 2টা প্রশ্ন ক্লিয়ার করতে পারছি, এগুলো কনফিউজিং কোশ্চেন, বিভিন্ন চাকরি পরীক্ষার সে ইম্পর্টেন্ট। নেক্সট 10 নম্বর, আরো বেশি ইম্পর্টেন্ট। 10 নম্বর আরো বেশি ইম্পর্টেন্ট, লেখেন 10 নম্বর কি? 60 থেকে 80 এর মধ্যবর্তী, 60 থেকে 80 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যা, 60 থেকে 80 এর মধ্যবর্তী যে সকল, সরি একটু কারেকশন আছে, 60 থেকে 80 এর মধ্যবর্তী, একটু কারেকশন আছে প্লিজ, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? লেখেন প্লিজ। এই প্রশ্নটা অসংখ্য চাকরি পরীক্ষা, এটা লেখেন আস্তে আস্তে। 60 থেকে 80 এর মধ্যবর্তী, রেঞ্জটা আমি একটু চেঞ্জ করে দেবো, আপনার নিয়মটা শিখবে শুধু। বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? সব প্রশ্ন লিখতে পারছি, মন দিয়ে শুনি। তাহলে আমি আমি শুধু নিয়ম শিখাচ্ছি, আমি শুধু নিয়ম শিখাচ্ছি, মুখস্থ করলে অঙ্ক পারবো না, মুখস্থ করলে শুধু এটাই পারবো, এটা চেঞ্জ করা পারবেন না। আপনি সব নিয়ম শিখে তাহলে যে কোনটা পারবেন, অর্থাৎ যে কোনো একটা রেঞ্জ দিয়ে বলবেন। এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম, মানে এর মধ্যে বড় এবং ছোট, এই দুটো মৌলিক সংখ্যার পার্থক্য বের করতে বলেছি। এই প্রশ্ন প্রাইমারিতে আসছে, নিবন্ধ পরীক্ষা আসছে, বিসিএস আসছে, ইভেন ব্যাংকের পরীক্ষা আসছে। ব্যাংকের প্রশ্ন জাস্ট ইংলিশে হয়, যেমন ব্যাংকে কি ধরনের আসবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে পার্থক্য কত, ঠিক আছে? 18। The greatest and the smallest prime number, the greatest and the smallest prime number between 60 to 80. Sir, it's just basic English একদম ব্যাংকের প্রশ্ন। এই জন্য ভালো করে বুঝলে, বেসিক ক্লিয়ার থাকলে অঙ্ক পারবেন। আচ্ছা, শুরু করি। তাহলে 60 থেকে 80 এর মধ্যে দেখবেন আপনি আপনার খাতা যে মৌলিক সংখ্যা আমি চার্ট গুলো লিখিয়েছিলাম বা মৌলিক সংখ্যা খুঁজে বের করছি, এর মধ্যে অনেক মৌলিক সংখ্যা আছে, সবগুলো না, বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তাহলে এই রেঞ্জের মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা কিভাবে বুঝবো? এভাবে বুঝবো, ওই চার্টটা তার পরীক্ষা নিতে পারবো না, ঠিক না? ওটা মাথা রাখবো, চার্টটাকে মাথায়। কিভাবে? এভাবে দেখেন 80, তাহলে 80 থেকে ছোট সংখ্যাটাকে 79, এবং 79 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই 79 হচ্ছে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা। এবার বুঝবো 60 থেকে বড়কে, 60 থেকে বড় 61, 61, 61, এটা হলো এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে আমি জেনে গেলাম দুইটা। এবার এদের মধ্যে পার্থক্য কত? তাহলে পার্থক্য মানে বিয়োগফল, উত্তর কত? ভেরি সিম্পল, সহজ, বাট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আসলে বুঝতে পারছি, এখন এটা পাল্টে দিলে আপনি অঙ্ক পারবেন। আচ্ছা, আর কি কি চেঞ্জ করতে হবে একটু বলে দিই একসাথে, কারণ অনেকগুলো প্রশ্ন আসবে, দেখবেন এগুলো খুব ইম্পর্টেন্ট, বই আছে। পার্থক্য না বলে এখানে বলবো অন্তর্গত, অন্তর, অন্তর বলে সেম আনসার, অন্তর মানে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ। পার্থক্য না বলে অন্তর না বলে সমষ্টিগত, সমষ্টি, সমষ্টি বলে যোগ করে দেবো, যোগ করে দেবো। আচ্ছা, এখন
এরকম যদি আমি একটা প্রশ্ন লেখাই খাতায়, কোশ্চেন নম্বর 11 লিখবেন। কোশ্চেন নম্বর 11 একটা প্রশ্ন লেখাচ্ছে এরকম থেকে 11 লেখেন 20 থেকে 40 এর মধ্যবর্তী, 20 থেকে 40 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? এই যে গড় চাইতে পারে, একই প্রশ্ন সেম। তাহলে 20 থেকে 40, আমি আবার বলছি এটা পাল্টিয়ে আসবে, মুখস্থ করবো না কেউ, এগুলো এসে গেছে। নেক্সট টাইম সেগুলো চেঞ্জ হবে, আসুক। আমি নিয়ম শিখতেছি, কোশ্চেন যেভাবে চেঞ্জ করাই পারবো। বেসিক ক্লিয়ার করবো প্লিজ। তাহলে 20 থেকে 40 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? এভারেজ। বলতে পারে পার্থক্য, বলতে পারে অন্তর, বলতে পারে সমষ্টি, বলতে পারে গড়। আসেন, তাহলে আবারও বলছি যে দেখেন এটা আমি খুঁজে বের করবো কিভাবে, এভাবে 40 থেকে ছোট সংখ্যাটাকে বুঝবো 39, বাট 39 মৌলিক নয়, লিখলে হবে না, 39 মৌলিক হইতে হবে, ওই যে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। 39 এর ছোট দিয়ে 38, 38 কিন্তু মৌলিক নয়। গেল 37, 37 মৌলিক সংখ্যা। তাহলে জানতে পেরেছি এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 37, বৃহত্তম। এবার খুঁজবো 20 থেকে উপরের দিকে, তাহলে 20 থেকে উপরে হচ্ছে 21, কিন্তু 21 তো মৌলিক নয়। 22, 22 মৌলিক নয়, তাহলে 23, তাহলে 23, তাহলে 23, এই যে 23, তাহলে এটা হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এখন বলছে আমাকে কি বের করতে, গড়। তাহলে গড় বের করার উপায় কি? উপায় হলে এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ, গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, উত্তর কত? 30, উত্তর 30। 37 এবং 23 কে যোগ করলে 7 10 হাতে 3 দিয়ে 5 এর 6 ভাগ করলে 32। আশা করি ক্লিয়ার সবার কাছে। তাহলে পার্থক্য, অন্তর, গড় বললে পারবো, নিয়ম শিখে দিলাম, যে কোনো রেঞ্জ দিতে পারবো। নেক্সট 12 নম্বর, আরেকটা প্রশ্ন বাকি আছে শুধু, 12 নম্বর লেখেন সবাই। 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যা, 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যার, এটা পরীক্ষা আসছে, লিখবেন একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? লেখেন প্রশ্ন। 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, তাদের সমষ্টি কত? একক স্থানীয় অঙ্ক 9, তাদের সমষ্টি কত? 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, তাদের সমষ্টি কত? 107। হ্যাঁ, না লিখি সবাই, আস্তে আস্তে বুঝি, আস্তে আস্তে বুঝি সবাই প্লিজ, কারণ একটু পরে এটা পাল্টে দেবো বা পরীক্ষা পাল্টে দেবে, পারতে হবে, ঠিক না? আসলে এটা এসে গেছে। তাহলে দেখেন আপনার খাতা দেখেন, সবাই খাতা, যা খাতা দেখেন, 10 থেকে 60 এর মধ্যে অনেক মৌলিক সংখ্যা আছে, সবাই আসবেন, যাদের একক স্থানীয় অঙ্ক 9, তার মানে কি এককের করে 9 আছে। আমি যদি আমি জিজ্ঞেস করি 11 আসবে, আসবে না। 13 আসবে না, 17 আসবে না, 19 আসবে, 19 আসবে। কেন? এককের ঘরে কি আছে? 9, 19 আসবে। 19 এর পরে কি আসবে? 29 আসবে, এককের ঘরে 9 আছে। 39 আসবে না, 39 মৌলিক নয়, ঠিক আছে। 49 মৌলিক নয়, নাকি? 59, 59, 59 মৌলিক সংখ্যা আর নাই, আর নাই। এই তিনটে মৌলিক সংখ্যা আছে যাদের এককের ঘরে কি আছে? 9। এখন এদিকে যোগ করলে উত্তর হচ্ছে 107, 107, 107। তাহলে সহজ, আশা করি এখন এটা পাল্টে দিলে আপনারা পারবেন। এখন যদি বলি 50 থেকে 100, আপনি পারবেন। যাদের এককের ঘরে 9 আছে, তাদের সমষ্টি কত? এখন সমষ্টি না বলে এখানে বলতে হবে গড় কত, গড়। তাহলে গড় বললে কি করব? এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। আমি মৌলিক সংখ্যার উপর 12টা গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখালাম, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এবং এই ধরনের প্রশ্ন আসবে। আশা করি এগুলো পারবেন, প্র্যাকটিস করবেন। নেক্সট আর 2টা ছোট ছোট টপিক আছে, এগুলো পড়লে আমাদের মোটামুটি ক্লাস প্রায় শেষের দিকে। লেখেন এরপরে, এরপর লিখবেন মৌলিক, হেডলাইন দেবেন মৌলিক দ্বিজোট, মৌলিক দ্বিজোট লেখানো বুঝতে পারবেন। মৌলিক দ্বিজোট খাতা লিখবো কাকে বলে, প্রথমে সংজ্ঞা লিখবো। আমি বারবার সংজ্ঞা বুঝে গেল, সংজ্ঞা হচ্ছে বেসিক, যার সংজ্ঞা ক্লিয়ার তার বেসিক ক্লিয়ার। মৌলিক দ্বিজোট কাকে বলে? দুটি মৌলিক সংখ্যার, খাতা দেখেন, দুটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে তাদের
মৌলিক দ্বিজোট বলে। এটা হচ্ছে সংজ্ঞা। দুটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে, দুটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। ডেফিনেশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি, পরীক্ষা কি এই সংজ্ঞাটা আসবে? আসবে না তো। পরীক্ষা এমসিকিউ প্রশ্ন আসবে নিচের কোনটি মৌলিক দ্বিজোট, নিচের কোনটি মৌলিক দ্বিজোট নয়। এটা পারতে হলে সংজ্ঞা বুঝতে হবে। তাহলে আমি একটু উদাহরণ দিই। যেমন মৌলিক দ্বিজোট উদাহরণ দেবেন 3,5 এটা একটা মৌলিক দ্বিজোট। কেন? কারণ এখানে দুইটাই মৌলিক সংখ্যা, পার্থক্য কত? 2। ডিফারেন্স দেখেন। একটু উদাহরণ দিলাম 5,7 এটা মৌলিক দ্বিজোট। কেন? এই দুইটা মৌলিক সংখ্যা, ডিফারেন্স কত? 2। যেমন 11,13 এটা মৌলিক দ্বিজোট। কেন? দুইটা মৌলিক সংখ্যা, ডিফারেন্স কত? 2। 41,43 এটা মৌলিক দ্বিজোট। কেন? ডিফারেন্স কত? 2। দুইটা মৌলিক সংখ্যা। আমার মনে হয় মৌলিক দ্বিজোট কাকে বলে বুঝাতে পেরেছি। দুটি মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাকে মৌলিক দ্বিজোট বলা হবে। যেমন এখন যদি কোশ্চেন করি 2,3 এটা মৌলিক দ্বিজোট হবে? হবে না, হবে না। কারণ দুইটা মৌলিক সংখ্যা বাট পার্থক্য 2 নয়, 1। এখন যদি কোশ্চেন করি 11,17 মৌলিক দ্বিজোট হবে? হবে না। দুইটা মৌলিক সংখ্যা কিন্তু ডিফারেন্স 2 নয়, 5 বা 6। ঠিক আছে? আসলে বুঝাতে পারছি। এখন যদি বলি 7,9 এটা মৌলিক দ্বিজোট হবে? হবে না। ডিফারেন্স তো দিয়ে আছে, তারপরে হবে না। কেন? কারণ 9 তো মৌলিক সংখ্যা নয়। 9 মৌলিক সংখ্যা নয়। আশা করি মৌলিক দ্বিজোট বুঝতে পারছি। কারা কারা মৌলিক দ্বিজোট হবে, কারা হবে না। তাহলে প্রশ্ন হবে নিচের কোনটি মৌলিক দ্বিজোট? আনসার দেখাবো 4টা অপশন থেকে। নিচের কোনটি মৌলিক দ্বিজোট নয়। নেক্সট হেডলাইন দেবেন মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোট প্রথমে লিখবো সংজ্ঞা। মৌলিক দ্বিজোট দেখেন তিনটি মৌলিক সংখ্যার পার্থক্য তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য, তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। দেখেন তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। এইটা হলো সংজ্ঞা। এই সংজ্ঞাটা যদি মনে থাকে আপনি ইজিলি বুঝবেন। তিনটি মৌলিক সংখ্যা পরপর পার্থক্য 2 হলে, তাহলে উদাহরণ দিই, পরীক্ষাতে পড়াশোনা উদাহরণ। যেমন 3,5,7 এটা একটা মৌলিক দ্বিজোট উদাহরণ। 3,5,7 প্রশ্ন কেন? দেখেন 3, 5, 7 তিনটাই মৌলিক সংখ্যা। এই তিনটি মৌলিক সংখ্যা পরপর পার্থক্য মানে 3 থেকে 5 এর ডিফারেন্স 2, 5 থেকে 7 এর ডিফারেন্স 2। এই জন্য এটা মৌলিক দ্বিজোট বলা হচ্ছে। এখন যদি আপনাকে কোশ্চেন করি 5,7,9 এটা মৌলিক দ্বিজোট হবে? হবে না। দেখেন হবে না। কেন? ডিফারেন্স তো 2 আছে। হবে না কেন? কারণ 9 মৌলিক সংখ্যা নয়। এখন যদি কোশ্চেন করি 2,3,5 এটা মৌলিক দ্বিজোট হবে? হবে না। কেন? কারণ তিনটা মৌলিক সংখ্যা। হবে না কেন? কারণ ডিফারেন্স এটা 2 বাট এই ডিফারেন্স 2 নয়, 1। আসলে মৌলিক দ্বিজোট ক্লিয়ার। তাহলে মৌলিক দ্বিজোট আছে মাত্র একটাই, এটাই। আর মৌলিক দ্বিজোট নেই। খাতা খুঁজে দেখেন সবাই। মৌলিক দ্বিজোট একটি, 3, 5, 7 একটা মৌলিক দ্বিজোট। আশা করি মৌলিক দ্বিজোট ক্লিয়ার। লাস্ট সহমৌলিক সংখ্যা, কো-প্রাইম নাম্বার। এটা বললে আমাদের শেষ। সহমৌলিক সংখ্যা, কো-প্রাইম নাম্বার। হেডলাইন দেন সহমৌলিক সংখ্যা, ইংলিশে বলে কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট সহমৌলিক সংখ্যা। আবারও সংখ্যা লিখবো, সংখ্যা ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক মানে কমন গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। সবাই খাতে লিখবো সংখ্যাটা। দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। সংজ্ঞা আমি বারবার সংখ্যার উপর জোর দিই কেন? সংজ্ঞা হচ্ছে বেসিক। আপনার বেসিকটা ক্লিয়ার করবে কে? ডেফিনেশন। তাহলে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, কমন গুণনীয়ক থাকবে না,
তাদেরকে সহমৌলিক সংখ্যা বলবে, সেই জোড়াটাকে, সেই ক্রমজোড়কে। যেমন কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এর উদাহরণ দেবেন, প্রশ্ন করবে নিচের কোনটি সহমৌলিক, এর উদাহরণ দিচ্ছি। যেমন 8,15 এটা সহমৌলিক সংখ্যা, একটু উদাহরণ দিলাম 8,15। প্রশ্ন কেন, তাহলে ব্যাখ্যা দেখেন। 8 এ গুণনীয়ক বের করে, গুণনীয়ক মানে কি 8কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে 8কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, এগুলো গুণনীয়ক। 15 গুণনীয়ক দেখেন, 15কে ভাগ যায় 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 15 দিয়ে। তাহলে 8 আর 15 অনেক গুণনীয়ক আছে, কিন্তু কমন কি আছে দেখেন তো, কমন 1। আর কিছু কমন আছে নাই। তাহলে সংখ্যা কি বলছে, দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক না থাকলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হবে। যেমন উদাহরণ দিই, 5,13 এটা একটা সহমৌলিক সংখ্যা, 5,13। কেন, 5 এর গুণনীয়ক হচ্ছে 1,5, 13 গুণনীয়ক হচ্ছে 1,13। তাহলে এখানে গুণনীয়ক কমন কে 1, আর কেউ কমন আছে নাই, এটা সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আর উদাহরণ দিই, 24,35 সহমৌলিক সংখ্যা, 24,35 সহমৌলিক সংখ্যা। কেন, ব্যাখ্যা। 24 এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 12 দিয়ে, 24 দিয়ে, এগুলো 24 এর গুণনীয়ক। 35 এর গুণনীয়ক গুলো দেখি, 35 কে মধ্যে 1 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 35 দিয়ে, অনেক গুণনীয়ক আছে, কিন্তু কমন কি আছে 1, আর কেউ কমন আছে নাই, তাহলে সহমৌলিক সংখ্যা। তাহলে আসলে এখন যদি আপনারা কোশ্চেন করে নিচের কোনটি সহমৌলিক খুঁজে বের করতে পারবো, নিচের কোনটি সহমৌলিক নয় খুঁজে বের করতে পারবো। তাহলে দেখি বলুন তো আমাকে, 5,10 এটা সহমৌলিক হবে? 5,10 হবে না। কেন হবে না? 5 এর গুণনীয়ক দেখেন 1,5, 10 এর গুণনীয়ক 1, 2, 5, 10। তাহলে কমন কি আছে 1, কমন কি আছে 5, সহমৌলিক হবে না, সহমৌলিক হবে না। বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? সহমৌলিক সংখ্যা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইংলিশে জি বলে স্যার। কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম নাম্বার ইংলিশে বলে। হুইচ পেয়ার্স ইজ দ্য কোপ্রাইম নাম্বার, ব্যাংকের প্রশ্ন ইংলিশে আসবে। বাংলা বলবে নিচের কোন জোড়াটি সহমৌলিক, 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 কোনটা সহমৌলিক নয়। বলবেন? আবার বলছি, আবার বলছি, দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে, তাহলে আপনি দেখেন 8,15, 8 হলো গুণনীয়ক অনেক আছে, 15 অনেক আছে, কিন্তু কমন আছে কে? কমন আছে শুধু 1। সাধারণ গুণনীয়ক, কমন গুণনীয়ক 1 ছাড়া আর কেউ থাকতে পারবে না। যেমন এখানে দেখেন 1ও কমন আছে, 5ও কমন আছে, কিন্তু এটা সহমৌলিক নয়। এটা সহমৌলিক, এটা সহমৌলিক, এটা সহমৌলিক। আসলে ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে মৌলিক সংখ্যার উপর ক্লাস শেষ করলাম। মৌলিক সংখ্যা রিলেটেড যত প্রশ্ন আসতে পারে বা মৌলিক সংখ্যার যে টপিক গুলো সব আলোচনা করার চেষ্টা করছি আমি সংক্ষিপ্ত সময়ে। আমি জানি কতটুকু আপনারা বুঝতে পারছেন। আমি যদি একটু আবার বলছি, আজকে অনেক ক্লাস নিয়েছি সারাদিন, গলা বসে গেছে, তারপরেও চেষ্টা করছি ভালো করে বোঝানোর। কতটুকু বুঝতে পারছেন জানি না। আর এরপরে আগামী ক্লাসে তো আশা করি আরো ভালো হবে, দোয়া রাখি। আর আপনাদের কাজ হলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, এটা আপনাদের মধ্যে অনুরোধ। আপনার বাসায় অবশ্যই জানতে চাই। ম্যাথ প্র্যাকটিসের বিষয়ে, ম্যাথ প্র্যাকটিসের বিষয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি যতই বলেন না কেন স্যার আমরা আপনার ক্লাস ভালো বুঝছি, এটা আপনি বাসায় প্র্যাকটিস না করলে কখনোই বুঝতে পারবেন না। বাসায় আপনাকে যার যে বই আছে, রেফারেন্স বই আছে, হ্যাঁ, এই বই থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে বুঝবেন আপনি কতটুকু বুঝেন। কারণ আমার এই ক্লাসের উপর যখন পরীক্ষা হবে, তখন আপনি বুঝবেন আসলে কতটুকু বুঝতে পারছেন, কোন কোন জায়গায় আপনার ল্যাগিংস গুলো আছে। ঠিক আছে? তো যাও, আমি আবার বলছি আপনার বাসায় একটু পড়েন, চর্চা করেন। ম্যাথটা আসলে খুব ভালোভাবে ক্লিয়ার হবে, ম্যাথ নিয়ে কোনো সমস্যা আসলে থাকবে না যদি আমার সাথে রেগুলার ক্লাসগুলো করতে পারেন আর আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে? শুধু আজকে ক্লাসে কোশ্চেন করছে তাই নয়, আপনার পরিচয়টা জানতে চাই। দিচ্ছি পরিচয়। থ্যাংক ইউ, সরি, আসলে ক্লাসের শুরুতে ক্লাসে চলে গেছে, ডিরেক্ট পরিচয় দিয়ে হয় নাই। যদি আপনার আপনার পরিচয় পেয়ে গেছেন হয়তো কোচিং এর ইয়ে থেকে, নাম থেকে, তারপরে একটু বলি। আমার নাম হচ্ছে রাজীব, পুরো নাম হচ্ছে রাজীব কুমার ধর। আমি হচ্ছে 34 BCS এর ইনফরমেশন ক্যাডারে আছি, তথ্য ক্যাডারে 34 BCS এ। আর পোস্টিং হচ্ছে চট্টগ্রামে, পোস্টিং চট্টগ্রামে, বাড়িও চট্টগ্রাম, আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলছিলাম, বাসায় প্র্যাকটিস করতে গিয়ে যদি কোন ম্যাথে কোনো প্রবলেম পান অবশ্যই আমাকে নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন।
আমি আশা করি সমাধান করার চেষ্টা করবো ফ্রি টাইমে। অফিসে থাকলে হয়তো অফিস টাইমের পরে আমি ফ্রি হয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার নাম্বারটা লিখে রাখেন 01817272681। এটা আমার হোয়াটসঅ্যাপ করা আছে। জাস্ট পরিচয় দিয়ে আপনি আমাকে যে কোনো কোশ্চেন ছবি তুলে, কোনো ম্যাথ ছবি তুলে দিতে পারেন, কোনো প্রশ্ন লিখে দিতে পারেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে স্যার, বাই। ঠিক আছে, চট্টগ্রাম থাকি। ধন্যবাদ। হ্যাঁ, আমি চট্টগ্রাম থাকি। আমার পোস্টিং আগ্রাবাদে, অফিস আগ্রাবাদে, আর বাসা হচ্ছে আমার আন্দরকিল্লা। হ্যাঁ, ওই চকবাজারে বিচরণ আছে ভালো। দীর্ঘদিন ক্লাস নিয়েছি বিভিন্ন কোচিং এ দীর্ঘদিন বিসিএস এ ক্লাস নিয়েছি, ওরাকলে পুরো বাংলাদেশে বিসিএস পরিক্রমা হেল্পলাইনে ক্লাস নিয়েছি। তো এখন আসলে অফিসে একটু সিনিয়র হয়ে যাওয়াতে প্লাস বিভিন্ন কারণে ক্লাস নেওয়া হয় না। এখন পার্সোনাল কিছু বেস থাকে, আর হলো এই কোচিং আপনার সাথে অনলাইনে পড়াচ্ছে আর কি। ঠিক আছে? তাহলে কথা হবে নেক্সট ক্লাসে। অলরেডি আপনার কোনো ফেসবুক পেজ আছে নাকি? হ্যাঁ, পেজ আছে। আমার ফেসবুকে পেজ আছে। এটা হচ্ছে পেজটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনি অ্যাড হতে পারেন। এখানে আমি ম্যাথ রিলেটেড বিভিন্ন পরামর্শ, সার্কুলার পরামর্শ, ম্যাথ কেয়ার, হ্যাঁ, ম্যাথ কেয়ার, বিসিএস এন্ড ব্যাংক জব প্রাইভেট বেস। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ম্যাথ কেয়ার, বিসিএস এন্ড ব্যাংক জব প্রাইভেট বেস। আমি হচ্ছে আপনাদের এই যে মান্না স্যার আছে, মান্না ভাই আর আমি হলো একই বেসের আর কি। আমরা 34 বিসিএস এর। তো পুলিশে আছে, আমি ইনফরমেশন আছে। তো যাও, শুভকামনা রইলো। আগামী ক্লাসে আসলে আরো ভালো হবে, আশা করি ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আপনার বাসায় প্র্যাকটিস করুন প্লিজ, বাসায় প্র্যাকটিস করুন। ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না, ম্যাথটা আমার উপর ছেড়ে দিতে পারেন। আশা করি আমরা যদি রেগুলার ক্লাসগুলো করতে পারি, ম্যাথে যথেষ্ট ভালো একটা প্রস্তুতি হবে আমার আশা আর কি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, গত 7 বছর ধরে আমি যে বিভিন্ন কোচিং এ পড়িয়েছি, নিজে পড়াচ্ছি, হ্যাঁ, এটা অভিজ্ঞতা লেগে বলছি, ম্যাথটা যথেষ্ট ভালো হবে। তো থ্যাংক জি ইউ। স্যার, এর আগে অনেক কোচিং এ ক্লাস করতে কিন্তু এই যে এরকম ক্লাস পাইনি। আচ্ছা, থ্যাংক ইউ। যাও, অনলাইনটা আসলে অনেক সময় ভালো বোঝানো যায় না, লিমিটেশন থাকে, নেটওয়ার্ক ডিস্টার্ব থাকে, বোর্ডের সমস্যা থাকে, তারপরে চেষ্টা করছি আর কি। হ্যাঁ, যাও, থ্যাংক ইউ। আগামী ক্লাসে কথা হবে। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।